আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু করছি গ্রাফিক্স ডিজাইনিং কোর্স। তো গ্রাফিক্স ডিজাইন যে সফটওয়্যার দিয়ে করা হয় তা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ওয়েলকাম পেজ। তো যারা পুরনো ভার্সন ইউজ করতেছেন আপনাদের হয়তো ওয়েলকাম পেজ এটা নাও আসতে পারে, সেক্ষেত্রে নিউ ফাইলে যাবেন, তাহলে নিউ ডকুমেন্ট এরকম একটা অপশন চলে আসবে, অথবা এদিক থেকে ফাইল এবং এখান থেকে নিউ, তাহলে নিউ ডকুমেন্ট এই অপশনটি চলে আসবে। এখানে কিছু রিসেন্টলি কাজ করা হয়েছিল, এগুলো এখানে আছে। এছাড়া কোনো ফাইল সেভ করা থাকলে এখানে থাকবে। মোবাইলের কিছু ভিন্ন ভিন্ন অপশন আছে এখানে, ডিসপ্লের যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। এছাড়া ওয়েব ডিজাইনিং আছে, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, 1080p ভিডিও আছে, 4K ভিডিও এবং 8K ভিডিওর কোনো রেজুলেশনের কোনো কাজ করার প্রয়োজন হলে এখান থেকে করা হয়। এছাড়া আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আছে, এছাড়া ফ্রি টেমপ্লেট আছে। তো যেহেতু নতুনদের জন্য শুরুতে এখানে প্রিন্টে যেতে হবে। তো এদিক থেকে A4 সাইজের এই পেপারটা সিলেক্ট করলাম এবং এই পাশে এখান থেকে নেম পরিবর্তন করতে হবে। এখানে আমি ক্লাস 1 দিয়ে দিচ্ছি, ক্লাস 1 দিয়ে দিলাম। এবং এই পাশে এদিক থেকে এখানে পয়েন্ট দেওয়া আছে। তো এদিক থেকে ইঞ্চি, ফিট, বড় বড় ব্যানার করার ক্ষেত্রে এখানে ফিট ব্যবহার করা হয়। তো যেহেতু এটা A4 সাইজের পেপার, ছোটো পেপার, এই জন্য এখানে ইঞ্চি দিয়ে দিলাম। তো ওরিয়েন্টেশনের এখানে ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম। আর্টবোর্ড এখানে 1 থাকবে। তো পেপারের সাইজ এখানে উইথ অ্যান্ড হাইট দেওয়া আছে। এটা হচ্ছে A4 সাইজের ল্যান্ডস্কেপের সাইজ, এবং এদিকে এগুলো যেমন আছে এরকমই থাকবে। এবং কালার মোড এদিকে CMYK এটাই থাকবে। RGB কালার মোড এবং CMYK আছে, তো এদিক থেকে CMYK থাকবে। এবং রেজুলেশন হাই রেজুলেশন 300 ppi এটাই থাকবে। এছাড়া মিডিয়াম এবং স্ক্রিন রেজুলেশন আছে। তো যে কোনো ডিজাইনের হাই রেজুলেশনের জন্য এখানে 300 ppi দিতে হবে ক্রিয়েট। তো এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। তো আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে বাম পাশে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে টুলস বার বলা হয়। এখানে বিভিন্ন টুলস আছে। তো এখানে 2 কলামে, ডাবল কলামে টুলসগুলো আছে। আপনি চাইলে সিঙ্গেল কলামে এগুলো ইউজ করতে পারেন। এই জন্য এই অ্যারোতে ক্লিক করলে এগুলো সবগুলো সিঙ্গেল কলামে চলে আসবে। তো আমার কাছে ডাবল কলাম ইউজ করতে ভালো লাগে, এই জন্য আমি এভাবে ডাবল কলাম ইউজ করি। তো এগুলো হচ্ছে টুলবার। এরপরে ডান পাশে এখানে আরও কিছু এক্সট্রা অপশন এখানে দেখতে পাচ্ছেন, এটাকে টুলস বার বলে না, এগুলোকে মূলত প্যানেল বলা হয়। তো এই অ্যারোতে ক্লিক করলে বিভিন্ন ডিটেলস, এখানে কালার সহ বিভিন্ন ডিটেলস এখানে দেখতে পাবেন। সাথে এই আরেকটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে যে কোনো অবজেক্ট এখানে যখন ডিজাইন করবেন তখন যে কোনো অবজেক্ট এখানে বিভিন্নভাবে বিভিন্ন অপশনগুলো এখান থেকে দেখে সহজে কাজ করতে পারবেন। তো আর্টবোর্ডে যদি জায়গার প্রয়োজন বেশি হয় তখন আপনি এগুলো বন্ধ করে রাখবেন, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। এছাড়া পাশে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন অপশন আছে। তো এগুলো মূলত টুলস নয়, এগুলো এক্সট্রা কিছু অপশন, যেটা আপনার ডিজাইনের সময় খুব বেশি কাজের প্রয়োজন হয়। সাধারণত ডিজাইনের ক্ষেত্রে যে সমস্ত অপশনগুলো বেশি প্রয়োজন হয় এগুলো এই সাইডে এখানে রাখা হয়। এরপরে উপরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এই যে উপরে দেওয়া আছে এটা টপ বার বলা হয়। এখানে এক্সট্রা কিছু এখানে অপশন থাকে। আর এছাড়া উপরে ফাইল, এক্সট্রা কিছু এখানে অপশন আছে। এডিট, এখানেও এক্সট্রা কিছু অপশন আছে। অবজেক্ট, এগুলো আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে দেখব। টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, তো এখানে এক্সট্রা কিছু এরকম অপশন আছে, এগুলো আমরা ধারাবাহিক দেখব। তো কাজ করার ক্ষেত্রে কখনো যদি এই অপশনগুলো বিলুপ্ত হয়ে যায়, যেমন হঠাৎ করে ডিলিট করে দিলেন, ক্লোজ বাটনে প্রেস করে এভাবে ডিলিট হয়ে গেল, তখন এগুলো পূর্বের অবস্থায় কীভাবে ফিরিয়ে আনবেন? এটার জন্য করতে হবে কি, এখানে উইন্ডোতে যেতে হবে, এরপরে এদিক থেকে ওয়ার্ক স্পেসে যেতে হবে এবং এদিক থেকে রিসেট ক্লিক করতে হবে। তাহলে পুনরায় আগের যে অবস্থা ছিল ওখানে চলে আসবে, রিসেট হয়ে যাবে। তো আজকের ক্লাসে সিলেকশন টুলের ব্যবহার দেখব। তো এই যে ব্ল্যাক অ্যারো, এটি হচ্ছে সিলেকশন টুল। আর এই পাশেই যে এটি আছে হোয়াইট অ্যারো, এটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো আজকে আমরা ক্লাসে এটাই দেখব, মূলত সিলেকশন টুলের ব্যবহার। তো প্রথমে এখানে একটা অবজেক্ট আমরা নিচ্ছি, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। মাউসের ক্লিক বাটন ক্লিক করে, অর্থাৎ চেপে ধরে এভাবে ড্রাগ করলে, অর্থাৎ টানলে, এরপরে এখানে আইসা রিলিজ করলে মানে ছেড়ে দিলে, তো এই ধরনের একটি রেক্টেঙ্গেল তৈরি হবে। তো এইভাবে আপনি চাইলে উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপরের দিকে, যে কোনোভাবে এভাবে আপনি রেক্টেঙ্গেল তৈরি করতে পারেন। এর সাথে সাথে যদি শিফট প্রেস করেন, তো শিফট প্রেস করলে, আমি শিফট প্রেস করলাম, এটা চারোদিক থেকে স্কোয়ার বক্স তৈরি করে দিবে, চারোদিকে সমান।
শিফট প্রেস করলে চারদিক থেকে সমানভাবে একটি বক্স তৈরি হবে। আর শিফট যদি প্রেস না করেন তাহলে আপনি যেদিকে ইচ্ছা ওইদিকে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে ইচ্ছা এভাবে বড় ছোট করে আপনার পছন্দ মতো আপনি বক্স তৈরি করতে পারেন। এবার সিলেকশন টুল নিলাম, এরপর এটিতে ক্লিক করলাম, এটি ধরলাম, সিলেক্ট হয়ে গেল। কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। নিচেরটা এটা ধরলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এটা ধরলাম, ডিলিট হয়ে গেল। এটা ধরলাম, ডিলিট হয়ে গেল। অথবা এভাবে ক্লিক করে ড্র্যাগ করলে মার্জিনের ভিতরে যে সকল অবজেক্ট আসবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তাহলে সিলেকশন টুলের 1 নম্বর কাজ হলো যে কোনো অবজেক্ট সিলেক্ট করা। 2 নম্বর কাজ হলো যে কোনো অবজেক্ট মুভ করা। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এখানে শিফট প্রেস করে একটি স্কোয়ার বক্স ক্রিয়েট করলাম এবং এখান থেকে সিলেকশন টুল নিলাম। এটাকে ক্লিক করে এইভাবে আপনি যতটুকু টানবেন ওইভাবে মুভ হবে। আপনি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারেন, এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে সিলেক্ট করে মুভ করতে পারবেন। এটা সিলেক্ট হয়ে গেল, এই মুভ করলাম। কন্ট্রোল জেড দিতেছি, আনডু হবে, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসবে। সিলেকশন টুলের আরেকটি কাজ হচ্ছে রিসাইজ করা। তো রিসাইজ করার জন্য আমি এদিক থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। শিফট প্রেস করে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এখান থেকে সিলেকশন টুল নিলাম। তো এটা সিলেক্ট আছে বর্তমানে। তারপরে এই কর্নারে আসলে এই যে কিছু বিন্দু বিন্দু দেখতে পাচ্ছেন, একটা বিন্দু দেখা যায়, একটা এই যে সাইডে, এগুলোকে রিসাইজ হ্যান্ডেল বলা হয়। তো এই কর্নারে আসলে আপনি অ্যারো যখন পরিবর্তন হবে, অর্থাৎ অ্যারো কিন্তু দুইটা হয়, একটা হলো উপর থেকে নিচে, এটা হলো রুটেড অ্যারো, এভাবে রুটেট করা যায়। এই যখন এই অ্যারোটা আসবে উপর থেকে নিচে কর্নার, তো এই অ্যারোটা আসলে এখানে ক্লিক করে যখন আপনি ড্র্যাগ করবেন তখন এটা রিসাইজ হতে থাকবে। এই যে রিসাইজ হয়ে গেল। এভাবে আপনি চাইলে যে কোনোভাবে রিসাইজ করতে পারেন, সাইজ পরিবর্তন করতে পারেন, যেভাবে ইচ্ছে এভাবে করতে পারেন। অনুরূপভাবে পাশে থেকেও এই যে অ্যাঙ্গেল আসছে এখান থেকেও এভাবে ক্লিক করে রিসাইজ করতে পারেন, উপর থেকে নিচে রিসাইজ করতে পারেন। তাহলে এভাবে সাইজ বড় ছোটো করার আরেকটা সিস্টেম হলো, এভাবে সাইজ বড় ছোটো করা যায়। রিসাইজ করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই কর্নার থেকে যখন রিসাইজ করব তখন এই কর্নারটা কিন্তু ঠিক থাকবে। এই পাশে দোনোদিকে সমান রেখাগুলো ঠিক থেকে এই কর্নারটা শুধু বড় হতে থাকবে। যেমন এদিকে বড় হলো, এই কর্নার কিন্তু ঠিক আছে। অনুরূপভাবে আপনি যখন এই কর্নার থেকে রিসাইজ করবেন তখন এই কর্নার কিন্তু ঠিক থাকবে। এই অবজেক্টটা এখানে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম আপনাদের বোঝার জন্য। এখন আমি এই কর্নার থেকে, অর্থাৎ এই কর্নার ঠিক রেখে এই কর্নার থেকে আমি এটা বাড়াবো। যান, এই কর্নার ঠিক আছে, এদিক থেকে রিসাইজ বড় হয়ে গেল। অনুরূপভাবে আপনি এভাবেও চাইলে এই দিক থেকে করতে পারেন। এই কর্নার ঠিক থাকবে, এই দিক থেকে আপনি রিসাইজ বড় ছোটো করতে পারবেন। রিসাইজ করার সময় আপনি যদি শিফট প্রেস করে রাখেন তাহলে চারোদিক থেকে সমানভাবে এটা রিসাইজ হবে। উপরে নিচে আর যাবে না, যেন উপরে উঠাইতেছে উপরে নিচে যায় না, সমানভাবে কিন্তু এটা রিসাইজ হইতেছে। আর যদি শিফট প্রেস না করেন তাহলে হবে কি, আপনি যে কোনোভাবে রিসাইজ করতে পারেন। তাহলে সিলেকশন টুলের প্রথম কাজ দেখলাম যে কোনো অবজেক্ট সিলেক্ট করা, দ্বিতীয় কাজ হলো যে কোনো অবজেক্ট মুভ করা, আর তৃতীয় কাজ হলো রিসাইজ করা। চতুর্থ কাজ, সিলেকশন টুলের চতুর্থ কাজ হলো রোটেট করা। যখন এই কর্নারে আসবেন তখন দেখবেন অ্যারো পরিবর্তন হলো উপর থেকে নিচে। এভাবে আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি এভাবে রোটেট করতে পারবেন, এভাবে নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে। আর রোটেট করার সময় যদি শিফট প্রেস করেন তাহলে এটি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট হবে, রেস্ট্রিক্টেড রোটেট যেটাকে বলে। আপনি যদি শিফট প্রেস করেন তাহলে কিন্তু এটা রেস্ট্রিক্টেড রোটেট হবে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট হবে শিফট প্রেস করলে। আর শিফট প্রেস না করলে এভাবে আপনি চাইলে আপনার পছন্দ মতো এভাবে রোটেট করতে পারেন। তো সিলেকশন টুলের আরও কিছু অপশন আমি দেখাবো, সেটার জন্য এখানে প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার সিলেকশন টুল নিলাম, এদিক থেকে আমি যদি এটাকে সমানভাবে এতটুকু দূরত্ব রেখে মাউস রিলিজ করি তাহলে এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসবে। এবার কিবোর্ড থেকে যখন কন্ট্রোল ডি প্রেস করব তখন এতটুকু দূরত্বে এটা মুভ হতে থাকবে। আমি আনডু করতেছি, কন্ট্রোল জেড। অনুরূপভাবে এভাবে যদি আপনি নিচের দিকে নামান, উপর থেকে নিচে নামানোর সময় যদি এরকম হাত কাঁপাকাঁপি করে তখন শিফট প্রেস করবেন, তখন একেবারে স্ট্রেটভাবে এটা মুভ হতে থাকবে। সাথে সাথে যখন আল্ট প্রেস করবেন তাহলে এটা কপি হয়ে যাবে। দেখেন আমি যখন আল্ট প্রেস করতেছি মাউসের যে কার্সরটা আছে এখানে নিচে আরেকটা কপি অপশন দেখা যাচ্ছে। যখন এভাবে আপনি রিলিজ করবেন তখন একটা কপি হয়ে যাবে। এবার কন্ট্রোল
ডি প্রেস করুন। দেখুন এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো একটা একটা করে ঠিক সেম দূরত্বে একটা একটা করে কপি হয়ে গেল। এবার এগুলো সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম এবং এভাবে শিফট প্রেস করলে এতটুকু দূরত্বে রাখলাম। এবার আল্ট প্রেস করলাম, মাউসের বাটন রিলিজ করলাম, আরেকটা কপি হয়ে গেল। এবারে কন্ট্রোল ডি, এখন কত সুন্দর একটা প্যাটার্ন আমাদের তৈরি হয়ে গেল। তো এখানে সিলেক্ট করার ক্ষেত্রে এখান থেকে যদি আমি এগুলো এতটুকু পর্যন্ত সিলেক্ট করি, সাথে সাথে যদি চাই যে এই মাঝখানের এই লাইনটা বাদ দিয়ে এই লাইনটাকে সিলেক্ট করব, তো এটাকে যদি আমি এভাবে সিলেক্ট করি তখন দেখবেন উপরে এটা কিন্তু আনসিলেক্ট হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা এটা মাঝখানে একটা একটা রো বাদ দিয়ে দিয়ে সিলেক্ট হবে। তো করতে হবে কি, শিফট প্রেস করতে হবে। এখান থেকে এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করলাম, এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম। তো কিবোর্ড থেকে এবার ডিলিট বাটন প্রেস করলে এগুলো যেগুলো সিলেক্ট করছে এগুলো ডিলিট হয়ে গেছে। অনুরূপভাবে আমি যদি মাঝখান থেকে এগুলো সিলেক্ট করি, যেমন এটা সিলেক্ট করলাম, তারপর এটা 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 সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা এটা। এখন যদি কিবোর্ড থেকে ব্যাকস্পেস প্রেস করি তখন যেগুলো সিলেক্ট করছে এগুলো ডিলিট হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম এবং ব্যাকস্পেস প্রেস করে ডিলিট করে দিলাম। এর পাশাপাশি কালার সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো, এর জন্য আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল টুলের পাশে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে 1 সেকেন্ড টিপে ধরে রাখলে ভিতরে আরও কিছু অপশন আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে পলিগন টুল নিলাম এবং এদিক থেকে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, বাঁকা হয়েছে না? শিফট প্রেস করে যখন এটা ক্রিয়েট করবেন তখন এটা সোজা হবে। এই সোজা হয়ে গেল। এবার সিলেকশন টুল নিলাম, এটা সিলেক্ট করলাম। আমি একটু বড় করলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, জুম আউট জুম ইনের জন্য এই যে এখানে জুম বাটন আছে, এখানে ক্লিক করবেন, প্লাস সাইন আছে। এখন যদি এখানে আপনি এভাবে ড্রপ করেন তাহলে এই কর্নারটা বড় হয়ে গেল। আবার যখন আপনি আল্ট প্রেস করবেন তখন মাইনাস সাইন চলে আসছে। এখানে যখন আপনি এভাবে ড্রপ করবেন কর্নারটা ছোটো হয়ে যাবে, এগুলো জুম আউট হয়ে যাবে। অবজেক্ট ঠিকই থাকবে, বাকি এটা জুম আউট হবে আস্তে আস্তে। আর আরেকটা সিস্টেম হচ্ছে কিবোর্ড থেকে আল্ট প্রেস করে আর মাউস যখন স্ক্রল করবেন অর্থাৎ নিচের দিকে নামাবেন তখন এটা জুম আউট হতে থাকবে। আবার যখন উপরের দিকে উঠাবেন তখন এটা জুম ইন হতে থাকবে। মাউস যখন উপরের দিকে উঠাবেন জুম ইন হবে, আর নিচের দিকে যখন নামাবেন তখন জুম আউট হবে। তো আমি এটা একটু জুম করতেছি, আল্ট প্রেস করে মাউসের স্ক্রল বাটন উপরের দিকে উঠাইতেছি। এবার আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এই যে এটা হচ্ছে ফিল কালার। ফিল কালার মানে অবজেক্টের মাঝখানে যে কালার দেবেন এটা হচ্ছে ফিল কালার। আর এই যে নিচে ব্ল্যাক অ্যারো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রোক কালার। এটাতে যখন ক্লিক করবেন তখন এই যে সাইডে অর্থাৎ এই যে পাশের লাইনের উপরে যে কালারটা থাকবে, একটু জুম আউট করি, এই যে লাইনের উপরে যে কালারটা আছে এটা হচ্ছে স্ট্রোক কালার। তো ফিল কালারের এখানে আমি একটা কালার দিয়ে দিই, এটাতে সিলেক্ট করলাম এবং ফিল কালারের এখানে ডাবল ক্লিক করলে কালার প্যানেল চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা কালার দিতে পারেন। আমি ফিল কালারে এই কালারটা দিলাম, আর স্ট্রোক কালারের মধ্যে অরেঞ্জ কালার দেবো। এটাতে ডাবল ক্লিক করব এবং এদিক থেকে অরেঞ্জ কালার দিয়ে দেব। আর এটা আপনি যদি আরেকটু মোটা করতে চান তো এই দিক থেকে স্ট্রোকের যে উপরে স্ট্রোক আছে এখানে 1 পিটি দেওয়া আছে, উপরে এতে ক্লিক করেন 2 পিটি 3 পিটি। এদিক থেকে এটা নিলাম এবং এখান থেকে শিফট প্রেস করে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এটা আরেকটু বড় করি, ক্লিক করলাম, ধরে শিফট প্রেস করে নিচে নামালাম, এতটুকু দূরে থাকবে, সাথে আল্ট প্রেস করলাম, একটা কপি করব। এবার মাউসের বাটন রিলিজ করলাম, একটা কপি হয়ে গেল। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। এরপর এগুলো সবগুলোকে একসাথে ধরলাম এবং এগুলোকে সমানভাবে আনলাম, আল্ট প্রেস করলাম, তাহলে আরেকটা কপি হলো। সবগুলোকে একসাথে ধরলাম। এবার জুম করব, জুম করে আমি একটু যদি ঠিকমতো বসাই এগুলোকে এটা বরাবর বসাবো। তাহলে এখন মোটামুটি ঠিকমতো বসাইলাম।
এবার এই দুইটাকে একসাথে ধরলাম, এদিক থেকে শিফট প্রেস করে আমি সমান বরাবর রাখলাম, এবার সাথে আল্ট প্রেস করলাম, কপি করলাম, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। দেখেন তো কত সুন্দর একটা প্যাটার্ন আমাদের তৈরি হয়ে গেল। চাইলে এটাকে রিসাইজও করতে পারবেন। এই যে রিসাইজ করলাম, শিফট প্রেস করে রিসাইজ করলে সেম ক্যাটাগরিতে থাকবে এটা। এই দুইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতেছি। সবগুলো একসাথে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক এবং এখান থেকে গ্রুপ করে দিলাম, তাহলে যে কোনো জায়গায় সিলেক্ট করলে পুরোটা একসাথে সিলেক্ট হবে। এটাকে একটু ছোট করে এই পাশে রাখলাম। তো এবার প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে দিয়ে একটা লোগো বানিয়ে দেখাবো, আপনারা সহজে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। তো শুরুতেই এখানে এই লোগোটা বানাবো, এর জন্য এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, শিফট প্রেস করে এবার একটা স্কোয়ার বক্স নিলাম, এটা কালার চেঞ্জ করতে হবে। এখান থেকে ডাবল ক্লিক করলাম এবং এদিক থেকে আমি একটা কালার এই দিকে দিয়ে দেব, এই কালারটা দিলাম, কালারটা বেশি কালো হয়ে গেছে। ওকে, অথবা এদিক থেকে এই কালারে ক্লিক করবেন এবং এখান থেকে একটু এই নিচে স্ক্রল নিচে আনবেন এবং এদিক থেকে কালার নিয়ে নেবেন। এরপর এখান থেকে ডাবল ক্লিক করলাম এবং এদিক থেকে আর একটু ডার্ক কালার নেব, এটা হলো স্ট্রোক কালার। এদিক থেকে স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দেই। ওকে, এখন এটা সিলেক্ট করার পরে একটু দেখবেন, লক্ষ্য করে আমি একটু জুম করে দেখে আপনাদেরকে, এই যে কর্নারে এই একটা বিন্দুর মতো দেখতে পাচ্ছেন, এই পাশে একটা আছে, সবগুলোই কিন্তু এখন সিলেক্ট আছে। যে কোনো একটা ধরে হালকা একটু টান দিবেন এদিক ভিতরের দিকে, তাহলে চারোপাশ থেকে কার্ভ হবে। অল্প একটু কার্ভ করে দিলাম, এখন দেখবেন দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো এবার এখানে এই টেক্সটটা বসাতে হবে। এর জন্য এখানে টি যেটা আছে এটা হচ্ছে টাইপ টুল, এখানে ক্লিক করবেন এবং এখানে এসে ক্লিক করলেই হবে। লেখাটা একটু বড় করব, একটু জুম করি তাহলে আপনাদের একটু সুবিধা হবে। এখান থেকে শুধু বড় হাতের এ তারপর আই এটা লিখলাম। ওকে, তারপর সিলেকশন টুল, লেখাটা বড় করতে হবে, বড় করলাম, আরও বড় করতে হবে, এটা জুম আউট করে দেই, আরও বড় করলাম, কালারের দিক থেকে চেঞ্জ করে দিলাম, এটা হলো স্ট্রোক কালার। স্ট্রোক কালারে যেখানে নান দিলে স্ট্রোক কালার অফ হয়ে যাবে, ফিল কালার চেঞ্জ করে দেব। এই দুইটা একসাথে সিলেক্ট করব এবং উপর থেকে এই যে অ্যালাইন সেন্টার আছে এখানে ক্লিক করব, তাহলে সমান বরাবর মাঝখানে থাকবে এটা। এবার দেখুন মোটামুটি এটার মতো কিন্তু এই লোগোটা হয়ে গেছে। এটার ফন্ট পরিবর্তন করলে আরও সুন্দর লাগবে, আমি ফন্ট পরিবর্তন করতেছি। এটা এখানে সিলেক্ট করলাম এবং উপরে যেটা ফন্ট বক্স আছে এখানে এই অ্যারোতে ক্লিক করলাম এবং এদিক থেকে এই ফন্ট দিয়ে দিলাম, এটা আর একটু নিচে নামিয়ে দিলাম। দুইটা একসাথে সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে সমানভাবে একটু বড় করলাম। ভিতরের এই কালারটা আর একটু ডার্ক করলে আরও সুন্দর লাগবে, এই জন্য এটা সিলেক্ট করলাম এবং এদিক থেকে আর একটু ডার্ক করে দেব, বাস। তো দেখুন কত সুন্দর একটা লোগো হয়ে গেল আমাদের। তো এই হচ্ছে এআই লোগো, এটা আপাতত এই পাশে রাখলাম। সরি, দুইটা একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ করলাম, এবার এটাকে আপাতত এই পাশে রাখেন। এবার একটা ফেসবুক লোগো বানিয়ে দেখাবো। তো সেমভাবে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এবং স্কোয়ার একটা বক্স বানালাম, এদিক থেকে কালার চেঞ্জ করব, ফেসবুক লোগোর কালার ব্লু থাকে, ফুল ব্লু দিয়ে দিলাম। স্ট্রোক কালার এটাকে রান করে দিলাম।
এবার এখান থেকে টেক্সট টুল নিলাম এবং এখানে এফ লিখলাম, তারপর সিলেকশন টুল, এটাকে বড় করতে হবে, ফোন পরিবর্তন করতে হবে। এখানে গিয়ে এদিক থেকে এটা দিয়ে দিলাম, না এটা নয়, এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে ফন্ট পরিবর্তন করব। এখান থেকে এরিয়াল ফন্ট দিলাম, ওটাকে বড় করতে হবে। ফন্ট সিলেক্ট আছে, এদিক থেকে রেগুলার দেওয়া আছে, এখান থেকে এবার ফন্টের কালার পরিবর্তন করতে হবে। এদিক থেকে সাদা দিয়ে দিলাম, হোয়াইট কালার। এবার দেখুন ফেসবুক লোগো কর্নারগুলো একটু কার্ভ করে দেই, তাহলে আরও সুন্দর লাগবে। কার্ভ করে দিলাম, সুন্দর হয়ে গেল। তো এখানে একটা বিষয়, এটা কিন্তু এটার সাথে ম্যাচিং হবে। এটাকে ক্লিক করে আমি আরেকটু এটার সাথে লাগিয়ে দিই, এইটা হয়ে গেছে। তো ফেসবুক লাইট লোগো দেওয়ার জন্য এদিকে এটাকে ধরলাম, ডাবল ক্লিক, এটাকে সাদা করে দিলাম, আর এটাকে ধরলাম, ডাবল ক্লিক, এটাকে ব্লু করে দিলাম। এখন এটা ফেসবুক লাইট লোগো হয়ে গেছে। এবার যদি একটু এদিকে আপনাদেরকে আইনা দেখাই, পাশে এই পাশে এই যে ফেসবুক লাইট, আর এটা হলো ফেসবুক লোগো। এগুলোকে আরেকটু ছোটো করি, কন্ট্রোল জি গ্রুপ, এটাকে ক্লিক করলাম, কন্ট্রোল জি গ্রুপ, ছোটো করলাম, এই রাখলাম। এবার আপনাদেরকে ইউটিউবে একটা লোগো বানিয়ে দেখাই। ইউটিউবের জন্য এতটুকু একটা শেপ নিলাম এবং ক্লিক, এখান থেকে রেড দিতে হবে। রেড দিয়ে দিলাম। এই বক্সটা একটু হালকা কার্ভ করতে হবে, কর্নার। তো আপনারা এই যে এটার ভিতরে আরেকটা অপশন আছে, এখানে এই যে পলিগন টুল, এটাতে ক্লিক করবেন। এখানে টানলে দেখবেন এটাতে কিন্তু কর্নার কিন্তু অনেকগুলো। তো এই কর্নারটা কীভাবে কমবে? কর্নার কমানোর সিস্টেম হলো, আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর কিবোর্ড থেকে আপ অ্যারো, এটাতে যখন ক্লিক করবেন তখন কিন্তু কর্নার বাড়তে থাকবে, আর ডাউন অ্যারোতে ক্লিক করলে কর্নার কমতে থাকবে। আপ অ্যারো কর্নার বাড়বে, ডাউন অ্যারো কর্নার কমবে। এই যে কর্নার কমে গেল, এই ব্যাস এটা বানাইলাম। এরপর এটাকে ক্লিক করলাম, এটা ফেলে দিলাম, এটাকে রোটেট করব, এই ফুল রোটেট হয়ে গেল। এটাকে হোয়াইট কালার দেব, হোয়াইট কালার দিলাম, এটাকে এটার উপরে নিয়ে আসবো, দুইটা একসাথে সিলেক্ট করলাম। এবার এখান থেকে অ্যালাইন টু সেন্টার দিয়ে দিলাম। তো এই আমাদের ইউটিউব লোগো হয়ে গেল না? কন্ট্রোল জি গ্রুপ, আরেকটা ছোটো করি এবং এখানে রাখি। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এগুলা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আশা করি ইনশাআল্লাহ এরকম 15-20টা ক্লাস করলে আপনাদের মোটামুটি ডিজাইনিং সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে।